আজকে আমরা এমন একটা গল্পের গভীরে যাব যেটা শুধু একটা সাধারণ ভূতের গল্প না, এটা আধুনিক লোককথার একটা মারাত্মক ভয়ঙ্কর অধ্যায়। মানে এমন একটা গল্প যা শুধু ভয় দেখায় না, ভয়টা আসলে কি সেটাকে যেন ব্যবচ্ছেদ করে আমাদের সামনে নিয়ে আসে। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা কিন্তু খুব সাধারণ, আবার অসাধারণও। দিনাপুর গ্রামের একটা বাড়ির দেয়ালে শুধু একটা লাইন লেখা ছিল, রাত কা মেহমান ঘর আয়েগা। মানে রাতের অতিথি ঘরে আসবে। ভাবুন তো একবার, সামান্য কয়েকটা শব্দ, কিন্তু এটাই পুরো গ্রামের মনে একটা অজানা আতঙ্ক তৈরি করে দিল। শুধু একটা লাইন, অথচ এর ভেতরেই লুকিয়ে আছে সাংঘাতিক ভয়ের একটা ইঙ্গিত। কিন্তু আসল প্রশ্নটা তো হলো, অতিথি যখন সত্যিই এসে পৌঁছায় তখন কি হয়, কি ঘটতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই রহস্যটারই গভীরে যাব। দেখব কিভাবে একটা সাধারণ আতঙ্ক একটা ভয়ঙ্কর হাড়হিম করা বাস্তবে পরিণত হয়। আচ্ছা, তাহলে চলুন গল্পের একদম ভেতরে ঢুকে পড়া যাক। সময়টা হলো রাত ৩টে, চারদিক নিস্তব্ধ। গল্পের প্রধান চরিত্র রাধিকা তার বাড়িতে একদম একা, আর তার মাথায় সারাক্ষণ ঘুরপাক খাচ্ছে সকালে দেখা সেই লেখাটা। বুঝতেই পারছেন পরিবেশটা, চারদিকে কবরের মতো নিস্তব্ধতা, আর তার মনের ভেতর শুধু ভয়ের আনাগোনা। এখানে লেখকের কৌশলটা কিন্তু অসাধারণ। খেয়াল করে দেখুন, তখনও কিন্তু কোনো ভুতুরে কাণ্ড শুরুই হয়নি। কোনো অলৌকিক ঘটনা ঘটানোর আগেই লেখক শুধু একাকিত্ব আর ওই ভয়ঙ্কর নীরবতা ব্যবহার করে একটা চরম মানসিক চাপের পরিবেশ তৈরি করে ফেলেছেন। আসলে এই একাকিত্বটাই কিন্তু গল্পের আসল ভিত্তি। এটাই রাধিকার মনের ভয়টাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। তো এবার আমরা গল্পের সবথেকে ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ একটা অংশে আসছি। ব্যাপারটা হলো, এটা কোনো যেমন তেমন ভূতের গল্প নয়। এখানে যে সত্তাটার কথা বলা হচ্ছে তার কিছু নির্দিষ্ট এবং ভয়ঙ্কর নিয়ম আছে, আর এই নিয়মগুলোই গল্পটাকে আরও জটিল আর সাসপেন্সফুল করে তুলেছে। রাধিকা এই নিয়মগুলো জানতে পারে গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে, আর এগুলোকে শুধু সতর্কবার্তা বললে ভুল হবে। এগুলো আসলে বেঁচে থাকার জন্য একটা সাংঘাতিক খেলা। যেমন ধরুন, একটা নিয়ম হলো, ওটা দরজা দিয়ে আসে না। এর মানে কি? এর মানে হলো, দরজা জানালা বন্ধ করে তালা দিয়েও কোনো লাভ নেই, কোনো জায়গায় নিরাপদ নয়। ভাবুন একবার, একটা ছোট্ট ভুল, আর তার মানেই কিন্তু নিশ্চিত মৃত্যু। গল্পের এই পর্যায়ে এসে সেই অতিথি এবার সরাসরি অ্যাকশনে নামে। ওর লক্ষ্য একটাই, রাধিকার সাহসটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া। আর এর জন্য সে রাধিকার প্রত্যেকটা ইন্দ্রিয়ের উপর, মানে কান, চোখ, স্পর্শ, সব কিছুর উপর একটা পরিকল্পিত আক্রমণ শুরু করে। এটা যেন ভয়ের একটা জিনসিভাবে সাজানো অর্কেস্ট্রা। এই যে দেখুন কিভাবে পরপর ঘটনাগুলো ঘটছে। প্রথমে রাত ৩:১২তে দেয়ালে টোকা, দরজায় কিন্তু নয়। তারপরেই হঠাৎ করে লণ্ঠনের আলোটা নিভে গেল, ঘোর অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে রাধিকা শুনতে পেল ঠিক তার মাথার উপরে ছাদ দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে। এরপর হলো স্পর্শের ভয়। হঠাৎ এক ফোঁটা রক্ত এসে পড়ল ওর গালে, আর সব শেষে ঘরের একটা অন্ধকার কোণ থেকে ফিসফিস করে কে ওর নাম ধরে ডাকল। বুঝতে পারছেন কিভাবে ধাপে ধাপে ভয়টাকে বাড়ানো হচ্ছে? প্রথমে শব্দ, তারপর দৃষ্টি কেড়ে নেওয়া, তারপর স্পর্শ। একটার পর একটা আঘাতে রাধিকার মানসিক অবস্থাকে একদম ভেঙে দেওয়ার চেষ্টা। এই জিনিসটাকেই বলে সাইকোলজিক্যাল হরর বা মনস্তাত্ত্বিক ভয়। মানে এখানে ভয়টা কিন্তু কোনো জাম্প স্কেয়ার বা হঠাৎ করে লাফিয়ে আসা ভূত প্রেত থেকে আসছে না। আসল ভয়টা আসছে যা দেখা যাচ্ছে না, সেই অদৃশ্য আতঙ্ক থেকে। ওই যে কি হতে চলেছে সেই অজানা ভয়টাই সবচেয়ে বেশি। আর ঠিক এর পরেই গল্পটা তার সবচেয়ে নিষ্ঠুর চালটা চালে। ওই সত্তাটা রাধিকার মৃত স্বামী মহেশের গলায় কথা বলতে শুরু করে। ভাবা যায়, এটা শুধু ভয় দেখানো নয়, এটা হলো রাধিকার আবেগ, ওর সবচেয়ে দুর্বল জায়গাটা নিয়ে খেলা করা। এর চেয়ে ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক আঘাত আর কী হতে পারে? এরপর ঠিক যখন মনে হচ্ছে যে আর বুঝি রক্ষা নেই, গল্পটা হঠাৎ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেয়। এটা কিন্তু হরর গল্পের একটা ক্লাসিক কৌশল, জানেন তো? শেষে যে বড় ধাক্কাটা আসবে সেটাকে আরও ভয়ঙ্কর করে তোলার জন্যই এই ঝাঁকান স্বস্তি দেওয়া হয়। এই যে দেখুন, আশা আর বাস্তবতার মধ্যে কি সাংঘাতিক একটা পার্থক্য। রাধিকা ভাবল ঘড়িতে ভোর ৫টা বেজে গেছে, রাত শেষ, অতিথি খাবার খেয়ে চলেও গেছে, সে বেঁচে গেছে। কিন্তু আসল সত্যিটা কি? সত্যিটা হলো, সূর্য ওঠেনি, ওটা ঘরের মধ্যেই আছে, রাত এখনো শেষ হয়নি। এই যে আশার আলো দেখিয়ে আবার সেটাকে নিভিয়ে দেওয়া, এটাই গল্পটাকে সবচেয়ে মর্মান্তিক করে তুলেছে। ও আসলে আরও গভীর একটা ফাঁদে আটকে গেছে।
আর ঠিক তখনই গল্পটা তার ক্লাইম্যাক্সে তার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তে পৌঁছায়। রাধিকা শেষ পর্যন্ত ওই সত্তাটাকে দেখতে পায়, কিন্তু ও যা দেখে তা কল্পনারও বাইরে। ওর মৃত স্বামীর শরীরটা পোকা বা টিকটিকির মতো ছাদের সাথে লেপ্টে আছে। ওর মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোয়, ভয়ের শেষ আর্তনাদ, বাঁচাও। এরপর কি হলো? এখন আমরা গল্পের একদম শেষ পর্যায়ে দেখব কিভাবে রাধিকার এক রাতের ব্যক্তিগত আতঙ্ক পুরো গ্রামের জন্য একটা স্থায়ী কিংবদন্তি হয়ে দাঁড়ায়। পরদিন সকালে যখন গ্রামবাসীরা আসে, তারা কি দেখে? বাড়ির দরজাটা সামান্য খোলা, ঘরের ভেতরটা কেমন নিস্তেজ ঠান্ডা, উনুনের পাশে রাখা খাবারের থালাটা একদম খালি, আর মেঝেতে এক জায়গায় শুকনো রক্তের দাগ। কিন্তু রাধিকা কোথাও নেই, সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এই প্রমাণগুলোই ওই কিংবদন্তিটাকে সত্যি বলে প্রতিষ্ঠা করে দেয়। এই গল্পের আসল শক্তিটা কিন্তু এর সমাপ্তিতে। দেখুন, কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি যে ওটা কি ছিল, কেন এসেছিল, কিচ্ছু না, শুধু কিছু প্রমাণ রেখে যাওয়া হয়েছে। রাধিকার ওইভাবে উধাও হয়ে যাওয়াটা গ্রামের একটা সাধারণ ভূতের গল্পকে একটা জলজন্ত চলমান হুমকিতে পরিণত করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, গল্পটা কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আর এখানেই আমরা আজকের আলোচনাটা শেষ করছি, একটা প্রশ্ন রেখে, যার কোনো উত্তর নেই। কিংবদন্তিটা এখন সত্যি হয়ে গেছে। রাধিকার সাথে যা হলো, সেটা যদি শুধু শুরু হয়, তাহলে দিনাপুর গ্রামের জন্য এরপর কি ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে, এই প্রশ্নটাই কিন্তু আমাদের ভাবিয়ে তোলে, তাই না?